পাত্রের জন্য তুমি অত খোঁজ করে বেড়াচ্ছ কেন বলো দেখি? তারাপদ ছেলেটি তো বেশ, আর তোমার মেয়ের ওকে পছন্দ হয়েছে। সে কি কখনো হয় নাকি? তারাপদর পুলসির কিছুই তো জানা নেই। আমার একমাত্র মেয়ে, আমি তো ভালো করে বিয়ে দিতে চাই। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অতিথি। এর আগেও আমাদের চ্যানেলে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু লেখা গল্প আপনারা শুনেছেন। তার মধ্যে মাল্যদান, মাস্টারমশাই, তপস্বিনী, খোকাবাবুর প্রত্যাবর্তন ইত্যাদি অন্যতম। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি। গল্পের আর্টওয়ার্কের রূপ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। শুনতে থাকুন আজকের গল্প অতিথি। কাঁঠালিয়ার জমিদার মতিলাল বাবু নৌকা করে সপরিবারে নিজের দেশে যাচ্ছিলেন। পথের মাঝে দুপুরে নদীর তীরে এক গঞ্জের কাছে নৌকা বেঁধে রান্নার আয়োজন করছেন। এমন সময় এক বছরও 15-16 ব্রাহ্মণ বালক এসে জিজ্ঞাসা করল, বাবু, তোমরা কোথায় যাচ্ছ? কাঁটালিয়ায়। আমাকে পথের মাঝে নন্দীগ্রামে নামিয়ে দিতে পারবেন? ঠিক আছে, তা তোমার নাম কি? আমার নাম তারাপদ। গৌরবর্ণের ছেলেটিকে দেখতে খুব সুন্দর। বড় বড় চোখ আর হাসি মাখা ঠোঁটে একটি সুন্দর কমনীয়তা ফুটে উঠেছে। পরনে একখানি ময়লা ধুতি, অনাবৃত দেহটি সর্বপ্রকার বাড়তি অংশ বর্জিত। কোনো শিল্পী যেন খুব যত্ন করে নিখুঁত নিটোল করে গড়ে দিয়েছেন, যেন সে পূর্বজন্মে তাপস বালক ছিল এবং নির্মল তপস্যার প্রভাবে তার শরীর থেকে শরীরের অংশ অনেক পরিমাণে ক্ষয় হয়ে একটি পরিমার্জিত ব্রাহ্মণ স্ত্রী ফুটে উঠেছে। বাবা, তুমি স্নান করে এসো, যাও। আর এখানেই খাওয়া দাওয়া হবে, কেমন? দাঁড়ান। বলি তৎক্ষণাৎ অসংকোচে রান্নার আয়োজনে যোগ দিল। ওই দেখি কি রাখছো দেখি। মতিলাল বাবুর চাকরটা ছিল হিন্দুস্থানি। মাছ কাটা ইত্যাদি কাজে তার তেমন দক্ষতা ছিল না। তারাপদ তার কাজ নিজে নিয়ে অল্প সময়ের মধ্যেই ভালোভাবে শেষ করল এবং দু একটা তরকারিও অত্যন্ত দক্ষতার সঙ্গে রান্না করে দিল। রান্নার কাজ শেষ হলে তারাপদ নদীতে স্নান করে পুঁটুলি খুলে একটি সাদা কাপড় পরল। একটি ছোট কাঠের চিরুনি নিয়ে মাথার বড় বড় চুল কপাল থেকে তুলে ঘাড়ের ওপর ফেলল এবং পরিষ্কার পৈতার গোছা বুকে ঝুলিয়ে নৌকায় মতিবাবুর কাছে গিয়ে উপস্থিত হল। এসো বাবা, এসো। সেখানে মতিবাবুর স্ত্রী এবং তার 9 বছরের এক মেয়ে বসেছিলেন। মতিবাবুর স্ত্রী অন্নপূর্ণা এই সুন্দর বালকটিকে দেখে স্নেহে উচ্ছ্বসিত হয়ে উঠলেন। মনে মনে বললেন, আহা, কার ছেলে, কোথা থেকে এসেছে, এর মা একে ছেড়ে কেমন করে প্রাণ ধরে আছে কে জানে। যথা সময়ে মতিবাবু এবং এই ছেলেটির জন্য পাশাপাশি দুটি আসন পড়ল। ছেলেটি তেমন ভোজনপটু নয়। অন্নপূর্ণা তার অল্প খাওয়া দেখে মনে করলেন সে লজ্জা পাচ্ছে। তাকে এটা ওটা খেতে অনেক অনুরোধ করলেন। খাও বাবা, খাও, লজ্জা করো না, খেয়ে না। আমার আর দেবেন না, আমি এর বেশি খাই না তো। এটাতেই পেট ভরে গেছে আমার।
কিন্তু যখন সে খাওয়া থেকে বিরত হলো তখন কোনো অনুরোধই মানল না। দেখা গেল ছেলেটি সম্পূর্ণ নিজের ইচ্ছে অনুসারে কাজ করে, অথচ এমন সহজে করে যে তাতে কোনো প্রকার জেদ বা গু প্রকাশ পায় না। তার ব্যবহারে লজ্জার লক্ষণও একটুও দেখা গেল না। সবার খাওয়া দাওয়ার পর অন্নপূর্ণা তাকে কাছে বসিয়ে প্রশ্ন করে তার ইতিহাস জানতে শুরু করলেন। বিস্তারিত বিবরণ কিছুই সংগ্রহ হলো না। মোট কথা এইটুকু জানা গেল, ছেলেটি 7-8 বছর বয়সে স্বেচ্ছায় ঘর ছেড়ে পালিয়ে এসেছে। তোমার মা নেই? আছেন তো। তিনি তোমাকে ভালোবাসেন না? কেন ভালোবাসবেন না? তবে তুমি তাকে ছেড়ে এলে যে? তার আরও 4টে ছেলে এবং 3টি মেয়ে আছে। ও মা, সে কি কথা! 5টি আঙুল আছে বলে কি একটি আঙুল ত্যাগ করা যায়? তারাপদর বয়স অল্প, তার ইতিহাসও সেই পরিমাণে সংক্ষিপ্ত, কিন্তু ছেলেটি সম্পূর্ণ নতুন। সে তার পিতা মাতার 4র্থ পুত্র, শৈশবেই পিতৃহীন হয়। বহু সন্তানের ঘরেও তারাপদ সবার অত্যন্ত আদরের ছিল। মা, ভাই, বোন এবং পাড়ার সবার কাছ থেকে সে অজস্র স্নেহ পেত। এমনকি গুরুমশাইও তাকে মারত না, মারলেও বালকের আত্মীয়পর সবাই তাতে বেদনা বোধ করত। এমন অবস্থায় তার গৃহত্যাগ করার কোনো কারণ ছিল না। যে উপেক্ষিত রোগা ছেলেটা সর্বদাই চুরি করা গাছের ফল এবং গৃহস্থ লোকেদের কাছ থেকে তার 4 গুণ প্রতিফল খেয়ে বেড়ায়, সেও তার পরিচিতি গ্রামের সীমার মধ্যে তার নির্যাতনকারিণী মায়ের কাছে পড়ে রইল। আর সমস্ত গ্রামের এই আদরের ছেলে একটা বিদেশি যাত্রার দলের সঙ্গে মিশে অকাতর চিত্তে গ্রাম ছেড়ে পালিয়ে গেল। সবাই খোঁজ করে তাকে গ্রামে ফিরিয়ে আনলো। তার মা তাকে বুকে চেপে ধরে অশ্রু জলে ভিজিয়ে দিল। তার বোনেরা কাঁদতে লাগলো। কোথায় গিয়েছিলি বাবা? কোথায় গিয়েছিলি দাদা? কোথায় গিয়েছিলি রে? তার বড় ভাই পুরুষ অভিভাবকের কঠিন কর্তব্য পালন উপলক্ষে তাকে মৃদু রকম শাসন করার চেষ্টা করে অবশেষে অনুতপ্ত চিত্তে বিস্তর প্রশ্রয় ও পুরস্কার দিল। পাড়ার মেয়েরা তাকে ঘরে ঘরে ডেকে প্রচুর আদর এবং বহু প্রলোভনে বাধ্য করতে চেষ্টা করল, কিন্তু বন্ধন, এমনকি স্নেহ বন্ধনও তা সহ্য হল না। তার জন্ম নক্ষত্র তাকে গৃহহীন করে দিয়েছে। সে যখনই দেখত নদী দিয়ে বিদেশি নৌকা গুণ টেনে চলেছে, গ্রামের বৃহৎ অশ্বত্থ গাছের তলে কোনো দূর দেশ থেকে এক সন্ন্যাসী এসে আশ্রয় নিয়েছে, অথবা বেদেরা নদীর তীরের পতিত মাঠে ছোট ছোট চাটাই বেঁধে বাঁখারি ছিলে চ্যাঙারি তৈরি করতে বসেছে, তখন অজানা বাইরের পৃথিবীর স্নেহহীন স্বাধীনতার জন্য তার মন অশান্ত হয়ে উঠত। উপর্যুপরি 2-3 বার পালানোর পর তার আত্মীয় স্বজন এবং গ্রামের লোক তার আশা ছেড়ে দিল। প্রথম সে একটা যাত্রার দলের সঙ্গী হয়েছিল। অধিকারী যখন তাকে পুত্র নির্বিশেষে স্নেহ করতে লাগলো এবং দলের ছোট বড় সবারই যখন সে প্রিয় পাত্র হয়ে উঠল, এমনকি যে বাড়িতে যাত্রা হতো সে বাড়ির অধ্যক্ষগণ, বিশেষত পুরো মহিলা বর্গ যখন বিশেষভাবে তাকে আহ্বান করে সমাদর করতে লাগলো, সুন্দর ছেলে, হ্যাঁ? তখন একদিন সে কাউকে কিছু না বলে কোথায় যে নিরুদ্দেশ হয়ে গেল তার আর সন্ধান পাওয়া গেল না। তারাপদ হরিণ শিশুর মতো বন্ধন ভীরু, আবার হরিণেরই মতো সঙ্গীত মুগ্ধ। যাত্রার গানে তাকে প্রথম ঘর থেকে বিভাগী করে তোলে। গানের সুরে তার সমস্ত শিরায় অনুকম্পন এবং গানের তালে তার সর্বাঙ্গে আন্দোলন উপস্থিত হতো। যখন সে নিতান্ত শিশু ছিল তখনও সঙ্গীত সভায় সে যেরূপ সঙ্গত গম্ভীর বয়স্কভাবে আত্মবিস্মৃতি হয়ে বসে বসে দুলত, দেখে প্রবীণ লোকের হাসি থামানো দুঃসাধ্য হতো।
কেবল সঙ্গীত কেন, গাছের ঘন পাতার ওপর যখন শ্রাবণের বৃষ্টিধারা পড়ত, আকাশে মেঘ ডাকত, অরণ্যের ভেতর মাতৃহীন দৈত্য শিশুর ন্যায় বাতাস কাঁদতে থাকত, তখন তার মন যেন উচ্ছৃঙ্খল হয়ে উঠত। নিস্তব্ধ দুপুরে বহু দূর আকাশ থেকে চিলের ডাক, বর্ষার সন্ধ্যায় ব্যাঙের কলরব, গভীর রাতে শৃগালের চিৎকার ধ্বনি সবই তাকে উতলা করত। এই সঙ্গীতের মোহে আকৃষ্ট হয়ে সে অল্প সময়ের মধ্যেই এক পাঁচালীর দলের মধ্যে গিয়ে প্রবেশ করল। দলের অধ্যক্ষ তাকে পরম যত্নে গান শেখাতে এবং পাঁচালী মুখস্থ করাতে শুরু করলেন এবং তাকে নিজের বুকের খাঁচার পাখির মতো প্রিয় মনে করে স্নেহ করতে লাগলেন। পাখি কিছু কিছু গান শিখল এবং একদিন ভোরবেলায় উড়ে চলে গেল। শেষবারে সে এক জিমন্যাস্টিকের দলে জুটেছিল। জ্যৈষ্ঠ মাসের শেষ ভাগ থেকে আষাঢ় মাসের শেষ পর্যন্ত এই অঞ্চলে স্থানে স্থানে পর্যায়ক্রমে বারোয়ারির মেলা হয়। তদুপলক্ষে 2-3 দিন দলযাত্রা, পাঁচালী, কবি, নর্তকী এবং নানাবিধ দোকান নৌকোযোগে ছোট ছোট নদী উপনদী দিয়ে এক মেলা শেষে অন্য মেলায় ঘুরে বেড়ায়। গত বছর থেকে কলকাতার এক ক্ষুদ্র জিমন্যাস্টিকের দল এই ভ্রমণশীল মেলার আনন্দ চক্রের মধ্যে যোগ দিয়েছিল। তারাপদ প্রথমত নৌকারোহী দোকানের সঙ্গে মিশে মেলায় পানের খিলি বিক্রির ভার নিয়েছিল। পরে তার স্বাভাবিক কৌতূহল বশত এই জিমন্যাস্টিকের ছেলেদের আশ্চর্য ব্যায়াম নৈপুণ্য আকৃষ্ট হয়ে এই দলে প্রবেশ করেছিল। তারাপদ নিজে নিজে অভ্যাস করে ভালো বাঁশি বাজাতে শিখেছিল। জিমন্যাস্টিকের সময় তাকে দ্রুত তালে লক্ষ্ণৌ ঠুংরির সুরে বাঁশি বাজাতে হতো। এই ছিল তার একমাত্র কাজ। এই দল থেকেই তার শেষ পালানো। সে শুনেছিল নন্দীগ্রামের জমিদার বাবুরা মহা সমারোহে এক শখের যাত্রা করছেন। শুনে সে তার ছোট্ট পুটলিটি নিয়ে নন্দীগ্রামে যাত্রার আয়োজন করছিল। এমন সময় মতিবাবুর সঙ্গে তার সাক্ষাৎ হয়। তারাপদ পর্যায়ক্রমে নানা দলের মধ্যে ফিরেও নিজের স্বাভাবিক কল্পনাপ্রবণ প্রকৃতির প্রভাবে কোনো দলের বিশেষত্ব পায়নি। ভেতরের দিক থেকে সে সম্পূর্ণ নির্লিপ্ত এবং মুক্ত ছিল। সংসারে অনেক কুৎসিত কথা সে সর্বদা শুনেছে এবং অনেক কদর্য দৃশ্য তার চোখে পড়েছে, কিন্তু তা তার মনের মধ্যে জমা হওয়ার তিলমাত্র অবকাশ পায়। এ ছেলেটির কিছুতেই খেয়াল ছিল না। অন্যান্য বন্ধনের মতো কোনো প্রকার অভ্যাস বন্ধনও তার মনকে বাধ্য করতে পারেনি। সে এই সংসারের পঙ্কিল জলের উপর দিয়ে সাদা ডানা রাজহাঁসের মতো সাঁতার কেটে বেড়াত। কৌতূহলবশত যতবারই ডুব দিত, তার ডানা ভেজা বা ময়লা হতে পারত না। এই জন্য এই গৃহত্যাগী ছেলের মুখে একটি শুভ্র স্বাভাবিক তারুণ্য অম্লানভাবে প্রকাশ পেত। তার সেই মুখশ্রী দেখে প্রবীণ বিষয়ী মতিলাল বাবু তাকে বিনা প্রশ্নে বিনা সন্দেহে পরম আদরে আহ্বান করে নিয়েছিলেন। খাওয়ার পর নৌকা ছেড়ে দিল। অন্নপূর্ণা পরম স্নেহে এই ব্রাহ্মণ বালককে তার ঘরের কথা, তার আত্মীয় পরিজনের সংবাদ জিজ্ঞাসা করতে লাগলেন। তারাপদ অত্যন্ত সংক্ষেপে তার উত্তর দিয়ে বাইরে এসে পরিত্রাণ পেলেন। বাইরে বর্ষার নদী পরিপূর্ণতার শেষ রেখা পর্যন্ত ভরে উঠে নিজের আত্মহারা উদ্দাম চাঞ্চল্যে প্রকৃতি মাতাকে যেন উদ্বিগ্ন করে তুলেছিল। মেঘমুক্ত রোদে নদীর তীরে অর্ধ নিমগ্ন কাশতৃণশ্রেণী এবং তার ওপরে সরস ঘন ইক্ষুক্ষেত্র এবং তার শেষ প্রান্তে দূর দিগন্ত চুম্বিত নীল অঞ্জন বর্ণের বনরেখা সবই যেন কোনো এক রূপকথার সোনার কাঠির স্পর্শে সদ্য জাগ্রত নবীন সৌন্দর্যের মতো নির্বাক নীলাকাশের মুগ্ধ দৃষ্টির সামনে ফুটে উঠেছিল। সবই যেন সজীব, স্পন্দিত, প্রগল্ভ, আলোয় উদ্ভাসিত, নতুনত্বে সুচিক্কণ, প্রাচুর্যে পরিপূর্ণ। তারাপদ নৌকার ছাদের ওপরে পালের ছায়ায় গিয়ে আশ্রয় নিল।
পর্যায়ক্রমে ঢালু সবুজ মাঠ, প্লাবিত পাটের ক্ষেত, গাঢ় শ্যামল আমন ধানের আন্দোলন, ঘাট থেকে গ্রামমুখী সংকীর্ণ পথ, ঘন বন ঘেরা ছায়াময় গ্রাম তার চোখের ওপর এসে পড়তে লাগলো। এই জল, স্থল, আকাশ, এই চারিদিকে সচলতা, সজীবতা, মুখরতা, এই ওপর নিচের ব্যাপ্তি এবং বৈচিত্র্য এবং নির্লিপ্ত সুদূরতা, এই সুবিশাল চিরস্থায়ী নির্নিমেষ বাক্যহীন বিশ্বজগৎ তরুণ বালকের পরম আত্মীয় ছিল। অথচ সে এই চঞ্চল মানবটিকে এক মুহূর্তের জন্য স্নেহবাহু দ্বারা ধরে রাখতে চেষ্টা করত না। নদীর তীরে বাছুর লেজ তুলে ছুটছে, গ্রাম্য টাট্ট ঘোড়া সামনে 2 দড়ি বাঁধা পা নিয়ে লাফিয়ে লাফিয়ে ঘাস খেয়ে বেড়াচ্ছে। মাছরাঙা জেলেতে জাল বাঁধার বাঁশের ডাঁটার ওপর থেকে ঝপাং করে সজোরে জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে মাছ ধরছে। ছেলেরা জলের মধ্যে পড়ে মাতামাতি করছে, মেয়েরা উঁচু কণ্ঠে হাসি মাখা গল্প করতে করতে বুক সমান জলে আঁচল ছড়িয়ে 2 হাতে তা মেজে নিচ্ছে। কোমর বাঁধা মেছুনীরা চুপড়ি দিয়ে জেলেদের কাছ থেকে মাছ কিনছে। এই সবই সে চির নতুন অফুরন্ত কৌতূহলের সঙ্গে বসে বসে দেখে। কিছুতেই তার দৃষ্টির পিপাসা মেটে না। নৌকার ছাদের ওপর গিয়ে তারাপদ ক্রমশ মাঝি মোল্লাদের সঙ্গে গল্প জুড়ল। মাঝে মাঝে আবশ্যক মতো মাল্লাদের হাত থেকে লগি নিয়ে নিজেই ঠেলতে শুরু করলো। মাঝির যখন তামাক খাওয়ার দরকার তখন সে নিজে গিয়ে হাল ধরল। যখন সেদিকে পাল ঘোরানো দরকার সবই সে দক্ষতার সঙ্গে সম্পন্ন করে দিল। সন্ধ্যার ঠিক আগে অন্নপূর্ণা তারাপদকে জিজ্ঞাসা করলেন, রাত্রে তুমি কি খাও? যা পাই তাই খাই, সব দিন তো খাইও না। এই সুন্দর ব্রাহ্মণ বালকটি আতিথ্য গ্রহণে ঔদাসীন্য অন্নপূর্ণাকে কিছুটা কষ্ট দিতে লাগলো। তার খুব ইচ্ছা খাইয়ে পরিয়ে এই গৃহচ্যুত পথিক বালকটিকে পরিতৃপ্ত করে দেয়, কিন্তু কিসে যে তার পরিতোষ হবে তার কোনো সন্ধান পেলেন না। অন্নপূর্ণা চাকরদের ডেকে গ্রাম থেকে দুধ, মিষ্টি ইত্যাদি কিনে আনার জন্য হুলুস্থুল বাঁধিয়ে দিলেন। তারাপদ যথা পরিমাণে আহার করল, কিন্তু দুধ খেল না। নীরব স্বভাবের মতিলাল বাবুও তাকে দুধ খাওয়ার জন্য অনুরোধ করলেন। তা বাবা, দুধটা খেয়ে নাও। আমার ভালো লাগে না। নদীর ওপর 2-3 দিন কেটে গেল। তারাপদ রান্না বান্না, বাজার করা থেকে নৌকো চালানো পর্যন্ত সব কাজেই স্বেচ্ছা এবং তৎপরতার সঙ্গে যোগ দিল। যে কোনো দৃশ্য তার চোখের সামনে আসে, তার প্রতি তারাপদর সকৌতূহলী দৃষ্টি ধাবিত হয়। যে কোনো কাজ তার হাতের কাছে এসে উপস্থিত হয়, তাতেই সে নিজে আকৃষ্ট হয়ে পড়ে। তার দৃষ্টি, তার হাত, তার মন সর্বদাই সচল হয়ে আছে। এই জন্য সেই নিত্য সচল প্রকৃতির মতো সর্বদাই নিশ্চিন্ত, উদাসীন, অথচ সর্বদাই ক্রিয়াশক্ত। মানুষ মাত্রেই নিজের একটি স্বতন্ত্র অধিষ্ঠান ভূমি আছে, কিন্তু তারাপদ এই অনন্ত নীল আকাশবাহী বিশ্বপ্রবাহের একটি আনন্দ উজ্জ্বল তরঙ্গ। ভূত ভবিষ্যতের সঙ্গে তার কোনো বন্ধন নেই। সামনের দিকে এগিয়ে যাওয়াই তার একমাত্র কাজ। এদিকে অনেক দিন নানা সম্প্রদায়ের সঙ্গে যোগ দিয়ে অনেক প্রকার মনোরঞ্জনী বিদ্যা তার আয়ত্ত হয়েছিল। কোনো প্রকার চিন্তার দ্বারা আচ্ছন্ন না থাকাতে তার নির্মল স্মৃতিপটে সব জিনিস আশ্চর্য সহজে মুদ্রিত হয়ে যেত। পাঁচালি, কথকতা, কীর্তন গান, যাত্রাভিনয়ের সুদীর্ঘ অংশগুলো তার মুখস্থ ছিল। মতিলালবাবু চিরপ্রথা মতো একদিন সন্ধ্যাবেলায় তার স্ত্রী কন্যাকে রামায়ণ পড়ে শোনাচ্ছিলেন। কুশলবের কথার সূচনা হচ্ছে এমন সময় তারাপদ উৎসাহ সামলাতে না পেরে নৌকার ছাদের ওপর থেকে নেমে এসে বলল, বই রাখুন, আমি কুশলবের গান করি আর আপনারা শুনে যান। এই বলে সে কুশলবের পাঁচালি শুরু করে দিল। বাঁশের মতো সুমিষ্ট পরিপূর্ণ স্বরে দাশু রায়ের অনুপ্রাস দ্রুত বেগে বর্ষণ করে চলল।
রজকের বুকে শুনি নিষ্ঠুর বচন, ঘরে চলিলেন রাম বিরস বদন। মনে ভাবে রামে অনেক বিষাদ, সীতা রয়ে পড়ে হেথাক আর প্রমাদ। পঞ্চমাসে মাঝি মাল্লা সবাই দরজার কাছে এসে ঝুঁকে পড়ে। হাসি, করুণা এবং সঙ্গীতে সেই নদীর তীরে সন্ধ্যা আকাশে এক অপূর্ব রস ও স্রোত প্রবাহিত হতে লাগলো। সীতা বলে না ছাড়ে কি দেখা কোন কালে, ছায়া মাত্র দেখিয়াছি সাগরের জলে। দুই নিস্তব্ধ তটভূমি কৌতূহলী হইল। পাশ দিয়ে যেসব নৌকা চলছিল তাদের আরোহীগণ ক্ষণকালের জন্য উৎকণ্ঠিত হয়ে সেদিকে কান দিয়ে রইল। যখন শেষ হয়ে গেল, সবাই ব্যথিত চিত্তে দীর্ঘশ্বাস ফেলে ভাবল, এরই মধ্যে শেষ হলো কেন? সজল নয়না অন্নপূর্ণার ইচ্ছা করতে লাগলো ছেলেটিকে কোলে বসিয়ে বুকে চেপে তার মাথা শুকে দেখে। মতিলাল বাবু ভাবতে লাগলেন, এই ছেলেটিকে যদি কোনো মতে কাছে রাখতে পারি তবে পুত্রের অভাব পূরণ হয়। কেবল ক্ষুদ্র বালিকা চারু শশীর মন ঈর্ষা ও বিদ্বেষে পরিপূর্ণ হয়ে উঠল। চারু শশী তার পিতামাতার একমাত্র সন্তান, তাদের পিতৃমাতৃ স্নেহের একমাত্র অধিকারিণী। তার খেয়াল এবং জেদের অন্ত ছিল না। খাওয়া, কাপড় পরা, চুল বাঁধা সম্বন্ধে তার নিজের স্বাধীন মত ছিল, কিন্তু সে মতের কিছুমাত্র স্থিরতা ছিল না। যেদিন কোথাও নিমন্ত্রণ থাকতো সেদিন তার মায়ের ভয় হতো, পাছে মেয়েটি সাজসজ্জা সম্বন্ধে একটা অসম্ভব জেদ ধরে বসে। যদি দৈবাত একবার চুল বাঁধাটা তার মনের মতো না হলো, তবে সেদিন যতবার চুল খুলে যত রকম করে বেঁধে দেওয়া যাক, কিছুতেই তার মন পাওয়া যাবে না। অবশেষে মহা কান্নাকাটির পালা পড়ে যাবে। সব বিষয়েই এরকম। আবার এক এক সময় মন যখন প্রসন্ন থাকে তখন কিছুতেই তার কোনো আপত্তি থাকে না। তখন সে অতিমাত্রায় ভালোবাসা প্রকাশ করে, তার মাকে জড়িয়ে ধরে, চুম্বন করে, হেসে বকে একেবারে অস্থির করে তোলে। এই ক্ষুদ্র মেয়েটি একটি দুর্ভেদ্য ধাঁধা। এই বালিকা তার দুর্বাধ্য হৃদয়ে সমস্ত বেগ প্রয়োগ করে মনে মনে তারাপদকে তীব্র বিদ্বেষে তাড়না করতে লাগল। পিতামাতাকেও সব রকম ভাবে উদ্বিগ্ন করে তুলল। খাওয়ার সময় কাঁদতে কাঁদতে ভোজনের পাত্র ঠেলে ফেলে দিয়ে, রান্না তার রুচিকর মনে হয় না, দাসীকে মারে, সব বিষয়ে অকারণে অভিযোগ করতে থাকে। তারাপদের বিদ্যাগুলি যতই তার এবং অন্য সবার মনোরঞ্জন করতে লাগলো, ততই যেন তার রাগ বেড়ে উঠল। তারাপদর যে কোনো গুণ আছে এটা স্বীকার করতে তার মন বিমুখ হলো। অথচ তার প্রমাণ যখন প্রবল হতে লাগলো, তার অসন্তোষের মাত্রাও ওপরে উঠল। তারাপদ যেদিন কুশলবের গান করল, সেদিন অন্নপূর্ণা মনে করলেন, সঙ্গীতে বনের পশু বশ হয়। আজ বোধহয় আমার মেয়ের মনটা গলেছে। তাকে জিজ্ঞাসা করলেন, চারু, কেমন লাগলো? এই ভঙ্গিটিকে ভাষায় অনুবাদ করলে এরকম দাঁড়ায়, একটুও ভালো লাগেনি এবং কোনো কালে ভালো লাগবে না। চারুর মনে ঈর্ষার উদয় হয়েছে বুঝে তার মাতা চারুর সামনে তারাপদর প্রতি স্নেহ প্রকাশ করতে বিরত হলেন। সন্ধ্যার পরে যখন সকাল সকাল খেয়ে চারু শুতো, তখন অন্নপূর্ণা নৌকা কক্ষের দরজার কাছে এসে বসতেন এবং মতিবাবু ও তারাপদ বাইরে বসত এবং অন্নপূর্ণার অনুরোধে তারাপদ গান শুরু করত। তার গানে যখন নদীর তীরের বিশ্রাম নিরতা গ্রামশ্রী সন্ধ্যার বিপুল অন্ধকারে মুগ্ধ নিস্তব্ধ হয়ে থাকত এবং অন্নপূর্ণার কোমল হৃদয়খানি স্নেহে ও সৌন্দর্য রসে উচ্ছ্বলিত হতে থাকত, তখন হঠাৎ চারু দ্রুত পায়ে বিছানা থেকে উঠে এসে রাগে ও কান্নায় বলতো, মা, তোমরা কি গোল করছো? আমার ঘুম হচ্ছে না। পিতামাতা তাকে একলা ঘুমোতে পাঠিয়ে তারাপদকে ঘিরে সঙ্গীত উপভোগ করছেন, এটা তার একান্ত অসহ্য হয়ে উঠত। এই উজ্জ্বল কালো চোখের বালিকার স্বাভাবিক তীব্রতা তারাপদর কাছে অত্যন্ত কৌতুকজনক মনে হতো।
সে একে গল্প শুনিয়ে, গান গেয়ে, বাঁশি বাজিয়ে বশ করতে অনেক চেষ্টা করলো, কিন্তু কিছুতেই সফল হলো না। কেবল তারাপদ দুপুরে যখন নদীতে স্নান করতে নামত, পরিপূর্ণ জলরাশির মধ্যে গৌরবর্ণ সরল দেহটি নানা সাঁতার ভঙ্গিতে অবলীলাক্রমে সঞ্চালন করে তরুণ জলদেবতার মতো শোভা পেত, তখন বালিকার কৌতূহল আকৃষ্ট না হয়ে থাকত না। সে সেই সময়টির জন্য অপেক্ষা করে থাকত, কিন্তু ভেতরের আগ্রহ কাউকে জানতে দিত না, এবং এই অশিক্ষাপটু অভিনেত্রী পশমের গলা বন্ধ বোনা এক মনে অভ্যাস করতে করতে মাঝে মাঝে যেন অত্যন্ত উপেক্ষা ভরে কটাক্ষে তারাপদ সাঁতার লীলা দেখে নিত। নন্দিনগ্রাম কখন পেরিয়ে গেল তারাপদ তার খোঁজ নিল না। অত্যন্ত মৃদু গতিতে বৃহৎ নৌকা কখনো পাল তুলে, কখনো গুণ টেনে নানা নদীর শাখা প্রশাখার ভেতর দিয়ে চলতে লাগলো। নৌকারোহীদের দিনগুলিও এই সব নদী উপনদীর মতো শান্তিময়, সৌন্দর্যময় বৈচিত্র্যের মধ্য দিয়ে সহজ শান্ত গমনে মৃদু বৃষ্টি কলস্বরে প্রবাহিত হতে লাগলো। কারোর কোনো রকম তাড়া ছিল না। দুপুরে স্নানাহারে অনেকক্ষণ দেরি হতো। এদিকে সন্ধ্যা হতে না হতেই একটা বড় দেখে গ্রামের ধারে ঘাটের কাছে ঝিঝির শব্দে মুখরিত জোনাকিতে ভরা বনের পাশে নৌকা পান্ত। এভাবে দিন দশেকের মধ্যে নৌকা কাঁঠালিয়ায় পৌঁছালো। জমিদারের আগমনে বাড়ি থেকে পালকি এবং টাট্টু ঘোড়ার সমাগম হলো, এবং বাঁশের লাঠি হাতে পাইক পরকন্দাজদের দল ঘন ঘন বন্দুকের ফাঁকা আওয়াজে গ্রামের উৎকণ্ঠিত কাক সমাজকে অত্যন্ত মুখর করে তুলল। এইসব সমারোহে সময় নষ্ট হচ্ছে, এর মধ্যে তারাপদ নৌকা থেকে দ্রুত নেমে একবার সমস্ত গ্রাম ঘুরে নিল। কাউকে দাদা, কাউকে খুড়ো, কাউকে দিদি, কাউকে মাসি বলে 2-3 ঘন্টার মধ্যে সমস্ত গ্রামের সঙ্গে সখ্যতা স্থাপন করে নিল। কোথাও তার প্রকৃত কোনো বন্ধন ছিল না বলেই এই বালক আশ্চর্য দ্রুত ও সহজে সবার সঙ্গেই পরিচয় করে নিতে পারত। তারাপদ দেখতে দেখতে অল্প দিনের মধ্যে গ্রামের সমস্ত হৃদয় জয় করে নিল। এত সহজে হৃদয় হরণ করার কারণ এই, তারাপদ সবার সঙ্গেই তাদের নিজের মতো হয়ে স্বাভাবিকভাবেই যোগ দিতে পারত। যে কোনো প্রকার বিশেষ সংস্কারের দ্বারা বাধা ছিল না, অথচ সব অবস্থা, সব কাজের প্রতি তার এক প্রকার সহজ প্রবণতা ছিল। বালকের কাছে সে সম্পূর্ণ স্বাভাবিক বালক, অথচ তাদের থেকে শ্রেষ্ঠ ও স্বতন্ত্র। বৃদ্ধের কাছে সে বালক নয়, অথচ জ্যাঠাও। রাখালের সঙ্গে সে রাখাল, অথচ ব্রাহ্মণ। সবার সব কাজেই সে চিরকালের সহযোগীর ন্যায় অভ্যস্তভাবে হস্তক্ষেপ করে। ময়রার দোকানে গল্প করতে করতে ময়রা বলে, দাদা ঠাকুর, একটু বসো তো ভাই, আমি আসছি। দাঁড়াও। তারাপদ অম্লান বদনে দোকানে বসে একখানা শাল পাতা নিয়ে সন্দেশের মাছি তাড়াতে শুরু করে। ভিয়ান করতেও সে মজবুত। তাঁতের রহস্য তার কিছু কিছু জানা আছে। কুমোরের চাকা চালানো তার সম্পূর্ণ অজানা নয়। তারাপদ সমস্ত গ্রামটি আয়ত্ত করে নিল। কেবল গ্রামবাসিনী এক বালিকার ঈর্ষা সে এখনো জয় করতে পারল না। এই বালিকাটি তারাপদ সুদূরে নির্বাসিত তীব্রভাবে কামনা করছে জেনেই বোধ হয় তারাপদ এই গ্রামে এত দিন আবদ্ধ হয়ে রইল। কিন্তু বালিকা অবস্থাতেও নারীদের ভেতরে রহস্য ভেদ করা খুব কঠিন। চারুশশী তার প্রমাণ দিল। বামুন ঠাকুরের মেয়ে সোনামণি 5 বছর বয়সে বিধবা হয়। সেই চারুর সমবয়সী বান্ধবী। তার শরীর অসুস্থ থাকাতে বাড়ি ফেরা বান্ধবীর সঙ্গে সে কিছুদিন দেখা করতে পারেনি। সুস্থ হয়ে যেদিন দেখা করতে এলো, সেদিন প্রায় বিনা কারণে এই 2 বান্ধবীর মধ্যে একটু মনোমালিন্য হওয়ার উপক্রম হলো। চারু অত্যন্ত ফাঁদ পেতে গল্প শুরু করেছিল। সে ভেবেছিল তারাপদ নামক তাদের নবার্জিত পরম রত্নটির আনার কাহিনী সবিস্তারে বর্ণনা করে সে তার বান্ধবীর কৌতূহল এবং বিস্ময় সপ্তমে চড়িয়ে দেবে। কিন্তু যখন সে শুনল তারাপদ সোনামণির কাছে একটুও অপরিচিত নয়, বামন ঠাকুরকে সে মাসি বলে এবং সোনামণি তাকে দাদা বলে থাকে, যখন শুনল তারাপদ কেবল যে বাঁশিতে কীর্তনে সুর বাজিয়ে মাতা ও কন্যার মনোরঞ্জন করেছে তাই নয়,
সোনামণির অনুরোধে তাকে নিজ হাতে একটি বাঁশের বাঁশি বানিয়ে দিয়েছে, তাকে কতদিন উঁচু ডাল থেকে ফল ও কাঁটাযুক্ত ডাল থেকে ফুল পেরে দিয়েছে, তখন চারুর মনে যেন তপ্ত শেল বিনতে লাগলো। চারু জানত তারাপদ বিশেষভাবে তাদেরই তারাপদ, অত্যন্ত গোপনে সংরক্ষণীয়, সাধারণ লোকে তার একটু আধটু আভাস মাত্র পাবে, অথচ কোনো মতে নাগাল পাবে না। দূর থেকে তার রূপে গুণে মুগ্ধ হবে এবং চারু শশীদের ধন্যবাদ দিতে থাকবে। এই আশ্চর্য দুর্লভ দৈবলব্ধ ব্রাহ্মণ বালকটি সোনামণির কাছে কেন সহজলভ্য হলো? আমরা যদি এত যত্ন করে না আনতাম, এত যত্ন করে না রাখতাম, তাহলে সোনামণিরা তার দর্শন পেত কোথা থেকে? সোনামণির দাদা? শুনে সর্বশরীর চলে যায়। যে তারাপদকে চারু মনে মনে বিদ্বেষ তীরে জর্জরিত করতে চেষ্টা করেছে, তারই একাধিকার নিয়ে এমন প্রবল উদ্বেগ কেন? বুঝবে কার সাধ্য। সেই দিনই অন্য একটা তুচ্ছ কারণে সোনামণির সঙ্গে চারুর মর্মান্তিক আড়ি হয়ে গেল এবং সে তারাপদর ঘর গিয়ে তার শখের বাঁশিটি বের করে তার উপর লাফিয়ে মারিয়ে নির্দয়ভাবে ভাঙতে লাগল। চারু যখন প্রচণ্ড আবেগে এই বাঁশি ধ্বংসের কাজে নিযুক্ত আছে, এমন সময় তারাপদ এসে প্রবেশ করল। সে বালিকার এই প্রবল মূর্তি দেখে আশ্চর্য হয়ে গেল। চারু, আমার বাঁশিটা ভেঙেছো কেন? বেশ করছি, খুব করছি বলে আরও দু চারবার ভাঙা বাঁশির ওপর অনাবশ্যক পদাঘাত করে উচ্ছ্বসিত কণ্ঠে কেঁদে ঘর থেকে বেরিয়ে গেল। তারাপদ বাঁশিটা তুলে উল্টিয়ে পাল্টিয়ে দেখল তাতে আর কিছু নেই। অকারণে তার পুরনো নিরাপরাধ বাঁশিটার এই আকস্মিক দুর্গতি দেখে সে আর হাসি সামলাতে পারল না। চারুশশী প্রতিদিন তার কাছে পরম কৌতূহলের বিষয় হয়ে উঠল। তার আরও একটি কৌতূহলের ক্ষেত্র ছিল মতিলাল বাবুদের লাইব্রেরিতে ইংরেজি ছবির বইগুলো। বাইরের সংসারের সঙ্গে তার যথেষ্ট পরিচয় হয়েছে, কিন্তু এই ছবির জগতে সে কিছুতেই ভালোভাবে প্রবেশ করতে পারে না। কল্পনার দ্বারা নিজের মনে অনেকটা পূরণ করে নিত, কিন্তু তাতে মন কিছুতেই তৃপ্তি মানত না। ছবির বইয়ের প্রতি তারাপদের এই আগ্রহ দেখে একদিন মতিলাল বাবু বললেন, ইংরাজি শিখবে? তাহলে এইসব ছবির মানে বুঝতে পারবে। কি? নিশ্চয়ই শিখব। মতিবাবু খুব খুশি হয়ে গ্রামের এন্ট্রান্স স্কুলের হেডমাস্টার রামরতন বাবুকে প্রতিদিন সন্ধ্যাবেলায় এই বালকের ইংরেজি পড়ানোর কাজে নিযুক্ত করে দিলেন। তারাপদ তার প্রখর স্মরণ শক্তি এবং অখণ্ড মনোযোগ নিয়ে ইংরেজি শিক্ষায় প্রবৃত্ত হল। সে যেন এক নতুন দুর্গম রাজ্যের মধ্যে ভ্রমণে বের হলো। পুরনো সংসারের সঙ্গে কোনো সম্পর্ক রাখল না। পাড়ার লোকেরা আর তাকে দেখতে পেল না। যখন সে সন্ধ্যার আগে নির্জন নদী তীরে দ্রুত বেগে পদচারণ করতে করতে পড়া মুখস্থ করত, দিস ইজ দ্য গোট, দিস ইজ দ্য গোট, তখন তার উপাসক বালক সম্প্রদায় দূর থেকে ক্ষুণ্ণ চিত্তে সশ্রদ্ধভাবে তাকে দেখত। তার পড়ায় ব্যাঘাত করতে সাহস করত না। চারু আজকাল তাকে বড় একটা দেখতে পেত না। আগে তারাপদ অন্তঃপুরে গিয়ে অন্নপূর্ণা স্নেহ দৃষ্টির সামনে বসে আহার করত, কিন্তু তদুপলক্ষে প্রায় মাঝে মাঝে কিছু দেরি হয়ে যেত বলে সে মতিবাবুকে অনুরোধ করে বাইরে আহারের ব্যবস্থা করে নিল। এতে অন্নপূর্ণা ব্যথিত হয়ে আপত্তি প্রকাশ করেছিলেন, কিন্তু মতিবাবু বালকের অধ্যয়নের উৎসাহে অত্যন্ত সন্তুষ্ট হয়ে এই নতুন ব্যবস্থার অনুমোদন করলেন। এমন সময় চারু হঠাৎ জেদ ধরে বসল, আমিও ইংরেজি শিখবো। তার পিতামাতা তাদের খামখেয়ালি কন্যার এই প্রস্তাবটিকে প্রথমে পরিহাসের বিষয় মনে করে স্নেহ মিশ্রিত হাসি হাসলেন, কিন্তু কন্যাটি এই প্রস্তাবের পরিহাস্য অংশটুকুকে প্রচুর অশ্রুজল ধারায় অতি শীঘ্রই নিঃশেষে ধুইয়ে ফেলেছিল। অবশেষে এই স্নেহ দুর্বল নিরুপায় অভিভাবকদ্বয় বালিকার প্রস্তাব গম্ভীরভাবে গ্রাহ্য করলেন। চারু মাস্টারের কাছে তারাপদর সঙ্গে একত্র অধ্যয়নে নিযুক্ত হল।
কিন্তু পড়াশোনা করাই অস্থির চিত্ত বালিকার স্বভাবসম্মত ছিল না। সে নিজে কিছু শিখল না, কেবল তারাপদর অধ্যয়নে ব্যাঘাত ঘটাতে লাগলো। সে পিছিয়ে পড়ে, পড়া মুখস্থ করে না, কিন্তু তবুও কিছুতেই তারাপদর পিছনে পড়ে থাকতে চায় না। তারাপদ তাকে অতিক্রম করে নতুন পড়া নিতে গেলে সে মহা রাগারাগি করত, এমনকি কান্নাকাটি করতেও ছাড়ত না। তারাপদ পুরনো বই শেষ করে নতুন বই কিনলে তাকেও সেই নতুন বই কিনে দিতে হতো। তারাপদ অবসরের সময়ে নিজে ঘরে বসে লিখত এবং পড়া মুখস্থ করত। এটা সেই ঈর্ষাপরায়ণা মেয়েটির সহ্য হতো না। সে গোপনে তার লেখার খাতায় কালি ঢেলে আসত, কলম চুরি করে রাখত, এমনকি বইয়ের যেখানে অভ্যাস করার সেই অংশটি ছিঁড়ে আসত। তারাপদ এই বালিকার অনেক দৌরাত্ম্য সকৌতুকে সহ্য করত, অসহ্য হলে মারত, কিন্তু কিছুতেই শাসন করতে পারত না। দৈবাৎ একটা উপায় বের হলো। একদিন খুব বিরক্ত হয়ে নিরুপায় তারাপদ তার কালি মাখা লেখার খাতা ছিঁড়ে ফেলে গম্ভীর বিষণ্ণ মুখে বসেছিল। চারু দরজার কাছে এসে মনে করল আজ মার খাবে, কিন্তু তার প্রত্যাশা পূর্ণ হলো না। তারাপদ একটি কথা না বলে চুপ করে বসে রইল। বালিকা ঘরের ভেতরে বাইরে ঘোরাঘুরি করতে লাগলো। বারবার এত কাছে ধরা দিল যে তারাপদ ইচ্ছে করলে অনায়াসই তাকে পৃষ্ঠে এক চর বসিয়ে দিতে পারত, কিন্তু সে তা না দিয়ে গম্ভীর হয়ে রইল। বালিকা মহা মুশকিলে পড়ল। কেমন করে ক্ষমা প্রার্থনা করতে হয় সে বিদ্যা তার কোনো কালেই অভ্যাস ছিল না, অথচ অনুতপ্ত ক্ষুদ্র হৃদয়টি তার সহপাঠীর ক্ষমা লাভের জন্য একান্ত কাতর হয়ে উঠল। অবশেষে কোনো উপায় না দেখে ছেঁড়া খাতার এক টুকরো নিয়ে তারাপদর কাছে বসে খুব বড় বড় করে লিখল, আমি আর কখনো খাতায় কালি মাখাবো না। লেখা শেষ করে সেই লেখার প্রতি তারাপদর মনোযোগ আকর্ষণের জন্য অনেক প্রকার চাঞ্চল্য প্রকাশ করতে লাগল। দেখে তারাপদ হাসি সামলাতে পারল না, হেসে উঠল। তখন বালিকা লজ্জায় ক্রোধে ক্ষিপ্ত হয়ে উঠে ঘর থেকে দ্রুত বেগে ছুটে বেরিয়ে গেল। যে কাগজের টুকরোয় সে নিজ হাতে দীনতা প্রকাশ করেছে সেটা অনন্তকাল এবং অনন্ত জগৎ থেকে সম্পূর্ণ লোপ করতে পারলে তবে তার হৃদয়ের নিদারুণ ক্ষোভ মিটত। এদিকে সংকুচিত চিত্ত সোনামণি দু একদিন অধ্যয়নশালার বাইরে উঁকিঝুঁকি মেরে ফিরে গেছে। সখী চারু শশীর সঙ্গে তার সব বিষয়েই বিশেষ হৃদ্যতা ছিল, কিন্তু তারাপদর সম্বন্ধে চারুকে সে অত্যন্ত ভয় এবং সন্দেহের সঙ্গে দেখত। চারু যে সময় অন্তঃপুরে থাকত সেই সময়টি বেছে সোনামণি সংকোচে তারাপদর দরজার কাছে এসে দাঁড়াত। তারাপদ বই থেকে মুখ তুলে স্নেহের সঙ্গে বলতো, কি সোনা, খবর কি? মাসি কেমন আছে? অনেকদিন যাওনি, মা তোমাকে একবার যেতে বলেছে। মার কোমরে ব্যথা বলে দেখতে আসতে পারে না। এমন সময় হয়তো হঠাৎ চারু এসে উপস্থিত। সোনামণি ব্যস্ত, সে যেন গোপনে তার সখীর সম্পত্তি চুরি করতে এসেছিল। চারু কণ্ঠস্বর সপ্তমে চড়িয়ে চোখ মুখ ঘুরিয়ে বলতো, হ্যাঁ সোনা, তুই পড়ার সময় গোল করতে এসেছিস? আমি এক্ষুনি বাবাকে গিয়ে বলে দেবো। দাঁড়া দাঁড়া, তো হচ্ছে আজকে, তুই দাঁড়া। যেন তিনি নিজে তারাপদর একজন প্রবীণা অভিভাবিকা। তার পড়াশোনায় একটুও ব্যাঘাত না ঘটে রাত্রি দিন এর প্রতি তার একমাত্র দৃষ্টি। কিন্তু সে নিজে কি উদ্দেশ্যে এই অসময়ে তারাপদর পাঠগৃহে এসে উপস্থিত হয়েছিল তা অন্তর্যামীর অজানা ছিল না, এবং তারাপদও তা ভালোভাবে জানত। কিন্তু সোনামণি বেচারা ভীত হয়ে তৎক্ষণাৎ এক রাশ মিথ্যা কৈফিয়ত তৈরি করত। অবশেষে চারু যখন ঘৃণা ভরে তাকে মিথ্যাবাদী বলে সম্ভাষণ করত, তখন সে লজ্জিত, শঙ্কিত, পরাজিত হয়ে ব্যথিত চিত্তে ফিরে যেত। দয়ার্দ্র তারাপদ
তাকে ডেকে বলতো, সোনা, আজ সন্ধেবেলায় আমি তোমাদের বাড়ি যাবো এখন, কেমন? যাবে বই কি, তোমার পড়া করতে হবে না? আমি মাস্টার মশাইকে বলে দেবো না? চারুর এই শাসনে ভীত না হয়ে তারাপদ 2-1 দিন সন্ধ্যার পর বামুন ঠাকুরের বাড়ি গিয়েছিল। তৃতীয় বা চতুর্থ বারে চারু ফাঁকা শাসন না করে আস্তে আস্তে এক সময়ে বাইরে থেকে তারাপদর ঘরের দরজায় শিকল এঁটে মার মশলার বাক্সের চাবি এনে তালা লাগিয়ে দিল। সমস্ত সন্ধ্যাবেলা তারাপদকে একরকম বন্দি অবস্থায় রেখে খাওয়ার সময় দরজা খুলে দিল। তারাপদ রাগ করে কথা বলল না এবং না খেয়ে চলে যাবার উপক্রম করল। তখন অনুতপ্ত ব্যাকুল বালিকা হাত জোর করে সানুয়ে বারবার বলতে লাগলো, তোমার দুটি পায়ে পড়ি, আর আমি এমন করব না। তোমার দুটি পায়ে পড়ি, তুমি খেয়ে নাও। চলো না, খেতে চলো। চলো চলো, খেতে চলো। তাতেও যখন তারাপদ বশ মানল না, তখন সে অস্থির হয়ে কাঁদতে লাগলো। তারাপদ সংকটে পড়ে ফিরে এসে খেতে বসল। চারু কতবার একান্ত মনে প্রতিজ্ঞা করেছে যে সে তারাপদর সঙ্গে সদ্ব্যবহার করবে আর কখনো তাকে মুহূর্তের জন্য বিরক্ত করবে না, কিন্তু সোনামণি প্রভৃতি আর 5 জন মাঝে মাঝে এসে পড়াতে কখন তার কেমন মেজাজ হয়ে যায় কিছুদিন আত্মসংবরণ করতে পারে না। কিছুদিন যখন উপর্যুপুরি সে ভালো মানুষই করতে থাকে, তখনই একটা উৎকট আসন্ন বিপ্লবের জন্য তারাপদ সতর্কভাবে প্রস্তুত হয়ে থাকে। আক্রমণটা হঠাৎ কি উপলক্ষে কোন দিক থেকে আসে কিছুই বলা যায় না। তারপর প্রচণ্ড ঝড়, ঝড়ের পরে প্রচুর অশ্রুজল বর্ষণ, তারপর প্রসন্ন স্নিগ্ধ শান্তি। এইভাবে প্রায় 2 বছর কেটে গেল। এত দীর্ঘকালের জন্য তারাপদ কখনো কারুর কাছে ধরা দেয়নি। বোধ করি পড়াশোনার মধ্যে তার মন এক অপূর্ব আকর্ষণে বাঁধা পড়েছিল। বোধ করি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার প্রকৃতির পরিবর্তন শুরু হয়েছিল এবং স্থায়ী হয়ে বসে সংসারের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার দিকে তার মন পড়েছিল। বোধ করি তার সহপাঠিনী বালিকার নিয়ত দৌরাত্ম্য চঞ্চল সৌন্দর্য অলক্ষিতভাবে তার হৃদয়ের ওপর বন্ধন বিস্তার করেছিল। এদিকে চারুর বয়স যখন 11 পেরিয়ে যায়, মতিবাবু খোঁজ করে তার মেয়ের বিয়ের জন্য 2-3টি ভালো ভালো সম্বন্ধ আনলেন। মেয়ের বিয়ের বয়স উপস্থিত হয়েছে জেনে মতিবাবু তার ইংরেজি পড়া ও বাইরে যাওয়া নিষেধ করে দিলেন। এই আকস্মিক অবতরণে চারু ঘরের মধ্যে দারুণ একটা আন্দোলন উপস্থিত হলো। তখন একদিন অন্নপূর্ণা মতিবাবুকে ডেকে বললেন, পাত্রের জন্য তুমি অত খোঁজ করে বেড়াচ্ছ কেন বলো দেখি? তারাপদ ছেলেটি তো বেশ, আর তোমার মেয়ের ওকে পছন্দ হয়েছে। সেও কি কখনো হয় নাকি? তারাপদর কুলসির কিছুই তো জানা নেই। আমার একমাত্র মেয়ে, আমি তো ভালো করে বিয়ে দিতে চাই। একদিন রায়ডাঙ্গার বাবুদের বাড়ি থেকে মেয়ে দেখতে এলো। চারুকে বেশভূষা পরিয়ে বের করার চেষ্টা করা হলো। সে শোবার ঘরের দরজা বন্ধ করে বসে রইল, কিছুতেই বের হলো না। মতিবাবু ঘরের বাইরে থেকে অনেক অনুনয় করলেন, ভর্ৎসনা করলেন, কিছুতেই কোনো ফল হলো না। ওই রে, একটু আয়। আরে তুই আমি না এলে, দরজা কিছুতেই খুলবো না। আরে আয় রে। যা আরে করার খোল। তোমরা করে নাও বাবা, আমি খুলবো না দরজা। অবশেষে বাইরে এসে রায়ডাঙ্গার দূত বর্গের কাছে মিথ্যা করে বলতে হলো, কন্যার হঠাৎ অত্যন্ত অসুখ করেছে, আজ আর দেখানো হবে না, আমাকে একটু ক্ষমা করবেন। তারা ভাবলো মেয়ের বুঝি কোনো একটা দোষ আছে, তাই এরকম চালাকি অবলম্বন করা হলো। তখন মতিবাবু ভাবতে লাগলেন, তারাপদ ছেলেটি দেখতে শুনতে সব হিসাবেই ভালো, ওকে আমি ঘরেই রাখবো, তাহলে আমার একমাত্র মেয়েটিকে পরের বাড়ি পাঠাতে হবে না। এটাও চিন্তা করে দেখলেন, তার অশান্ত অবাধ্য মেয়েটির দুরন্তপনা তাদের স্নেহের চোখে যতই মার্জনীয় মনে হোক, শ্বশুরবাড়িতে কেউ সহ্য করবে না। তখন স্ত্রী পুরুষে অনেক আলোচনা করে তারাপদ দেশে তার কৌলিক সংবাদ সন্ধান করার জন্য লোক পাঠালেন।
খবর এলো যে বংশ ভালো কিন্তু দরিদ্র। তখন মতিবাবু ছেলের মা এবং ভাইয়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন। তারা আনন্দে উচ্ছ্বসিত হয়ে সম্মতি দিতে মুহূর্ত মাত্র দেরি করলেন না। কাঠালিয়ায় মতিবাবু এবং অন্নপূর্ণা বিয়ের দিনক্ষণ আলোচনা করতে লাগলেন। কিন্তু স্বাভাবিক গোপনতা প্রিয় সাবধানী মতিবাবু কথাটা গোপন রাখলেন। চারুকে ধরে রাখা গেল। সে মাঝে মাঝে বর্গীয় হাঙ্গামার মতো তারাপদর পাঠকগৃহে গিয়ে পড়ত। কখনো রাগ, কখনো অনুরাগ, কখনো বিরাগের দ্বারা তার পাঠ চর্চার নিভৃত শান্তি অকস্মাৎ তরঙ্গিত করে তুলত। তাতে আজকালই নির্লিপ্ত মুক্ত স্বভাব ব্রাহ্মণ বালকে মনে মাঝে মাঝে ক্ষণকালের জন্য বিদ্যুতের স্পন্দনের ন্যায় এক অপূর্ব চাঞ্চল্য সঞ্চার হতো। যে ব্যক্তির হালকা মনের মন চিরকাল অক্ষুণ্ণ অব্যাহতভাবে কাল স্রোতের তরঙ্গ চূড়ায় ভাসমান হয়ে সামনে প্রবাহিত হয়ে যেত, সে আজকাল একবার অন্যমনস্ক হয়ে বিচিত্র দিবাস্বপ্ন জালের মধ্যে জড়ীভূত হয়ে পড়ে। একদিন পড়াশোনা ছেড়ে দিয়ে সে মতিবাবুর লাইব্রেরির মধ্যে প্রবেশ করে ছবির বইয়ের পাতা উল্টাতে থাকত। সেই ছবিগুলোর মিশ্রণে যে কল্পনা লোক তৈরি হতো তা আগের থেকে অনেক স্বতন্ত্র এবং আরও রঙ। চারুর অদ্ভুত আচরণ লক্ষ্য করে সে আর আগের মতো স্বাভাবিকভাবে পরিহাস করতে পারত না। দুষ্টুমি করলে তাকে মারার কথা মনেও আসত না। নিজের এই গোপন পরিবর্তন, এই আবদ্ধ আসক্ত ভাব তার নিজের কাছে এক নতুন স্বপ্নের মতো মনে হতে লাগল। শ্রাবণ মাসে বিয়ের শুভ দিন স্থির করে মতিবাবু তারাপদর মা ও ভাইদের আনতে পাঠালেন। তারাপদকে তা জানতে দিলেন না। আকাশে নববর্ষার মেঘ উঠল। গ্রামের নদী এতদিন প্রায় শুকিয়েছিল। মাঝে মাঝে কেবল এক একটা ডোবায় জল জমে থাকত। ছোট ছোট নৌকা সেই পঙ্কিল জলে ডুবানো ছিল এবং শুষ্ক নদীপথে গরুর গাড়ি চলাচলে সুগভীর চাকার চিহ্ন খোদাই হচ্ছিল। এমন সময় একদিন পিতৃগৃহ ফেরত পার্বতীর মতো কোথা থেকে দ্রুতগামিনী জলধারা কলহাস্য সহকারে গ্রামের শূন্য বুকে এসে হাজির হল। উলঙ্গ ছেলেমেয়েরা তীরে এসে উচ্চৈস্বরে নৃত্য করতে লাগলো। অতৃপ্ত আনন্দে বারবার জলে ঝাঁপ দিয়ে নদীকে যেন আলিঙ্গন করে ধরতে লাগলো। কুটির বাসিনীরা তাদের পরিচিত প্রিয় সঙ্গিনীকে দেখার জন্য বেরিয়ে এলো। শুষ্ক নির্জীব গ্রামের মধ্যে কোথা থেকে এক প্রবল বিপুল প্রাণহীনলোর এসে প্রবেশ করল। দেশ বিদেশ থেকে বোঝাই করা ছোট বড় নানা আকারের নৌকো আসতে লাগলো। বাজারের ঘাট সন্ধ্যাবেলায় বিদেশি মাঝির সঙ্গীতে মুখরিত হয়ে উঠল। দুই তীরের গ্রামগুলি সারা বছর আপনার নিভৃত কোণে আপনার ক্ষুদ্র ঘরকন্যা নিয়ে একাকিনী দিন যাপন করতে থাকে। বর্ষার সময়ে বাইরের বৃহৎ পৃথিবী বিচিত্র পণ্যের উপহার নিয়ে গেরুয়া রঙের জলরঙে চড়ে এই গ্রাম্য কন্যাগুলির খোঁজ নিতে আসে। তখন জগতের সঙ্গে আত্মীয়তা গর্বে কিছুদিনের জন্য তাদের ক্ষুদ্রতা ঘুচে যায়। সবই সচল, সজাগ, সজীব হয়ে ওঠে এবং নীরব নিস্তব্ধ দেশের মধ্যে সুদূর রাজ্যের কলালাভ ধ্বনি চারিদিকের আকাশকে আন্দোলিত করে তোলে। এই সময় কুরুল কাটায় নাগবাবুদের এলাকায় বিখ্যাত রথযাত্রার মেলা হবে। জ্যোৎস্না সন্ধ্যায় তারাপদ ঘাটে গিয়ে দেখল কোনো নৌকো নাগরদোলা, কোনো নৌকো যাত্রার দল, কোনো নৌকা পণ্যদ্রব্য নিয়ে প্রবল নতুন স্রোতের দিকে দ্রুত বেগে মেলার দিকে চলেছে। কলকাতার কনসার্টের দল বিপুল শব্দে দ্রুত তালের বাজনা জুড়িয়ে দিয়েছে। যাত্রার দল বেহালার সঙ্গে গান গাইছে এবং সমের কাছে হা 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 শব্দে চিৎকার করছে। পশ্চিম দেশে নৌকার মাঝি মল্লারা কেবল মাদল এবং করতাল নিয়ে উন্মত্ত উৎসাহে বিনা সঙ্গীতে খচমচ শব্দে আকাশ বিদীর্ণ করছে। সম্মুখে আজ যেন সমস্ত জগতের রথযাত্রা। চাকা ঘুরছে, ধ্বজা উঠছে, পৃথিবী কাঁপছে, মেঘ উড়েছে, বাতাস ছুটেছে, নদী বয়ে চলেছে, নৌকা চলছে, গান উঠেছে। দেখতে দেখতে গুরু গুরু শব্দে মেঘ ডেকে উঠল। বিদ্যুৎ আকাশকে কেটে কেটে ঝলসে উঠল। সুদূর অন্ধকার থেকে একটা মুষলধারে বর্ষার গন্ধ আসতে লাগলো।
কেবল নদীর এক তীরে একপাশে কাঁঠালিয়া গ্রাম আপন কুটির দ্বার বন্ধ করে দীপ নিভিয়ে দিয়ে নিঃশব্দে ঘুমিয়ে পড়ল। পরদিন তারাপদর মাতা ও ভাইয়েরা কাঁঠালিয়ায় এসে নামল। পরদিন কলকাতা থেকে বিভিন্ন সামগ্রীপূর্ণ 3খানা বড় নৌকা এসে কাঁঠালিয়ার জমিদারি কাছারির ঘাটে লাগল এবং পরদিন খুব ভোরে সোনামণি কাগজে কিঞ্চিত আমসত্ত্ব এবং পাতার ঠোঙায় কিঞ্চিত আচার নিয়ে ভয়ে ভয়ে তারাপদর পাঠগৃহের দরজায় এসে নিঃশব্দে দাঁড়ালো, কিন্তু তারাপদকে দেখা গেল না। স্নেহ, প্রেম, বন্ধুত্বের ষড়যন্ত্রের বন্ধন তাকে চারদিক থেকে সম্পূর্ণরূপে ঘিরে ফেলার আগেই সমস্ত গ্রামের হৃদয়খানি চুরি করে এক বর্ষার মেঘাচ্ছন্ন অন্ধকার রাতে এই ব্রাহ্মণ বালক আসক্তিবিহীন উদাসীন জননী বিশ্ব পৃথিবীর কাছে চলে গেছে। শেষ হলো আজকের গল্প, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের অতিথি। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি, গল্পের আর্টওয়ার্কের রূপ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং সেই সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও কোনো নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।